বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জুলাইয়ের সেই ভয়াবহ আন্দোলনের সময়ের শহীদ এবং আহতদের স্মরণে, বিশেষ করে জুলাইয়ের স্মরণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আজকের এই সভায় উপস্থিত শহীদ ওয়াসিমের বাবা, যিনি এখানে উপস্থিত আছেন, আহত যোদ্ধাদের প্রতিনিধিকারী, তার সন্তানের বাবা, আমার মেডিকেল কলেজে, আমি যখন ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ছিলাম, আমার সহকারী রেজিস্ট্রার ছিল আজকে সেই আহত যোদ্ধার বাবা, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিনের অধ্যাপক ডাক্তার জাকারিয়া আল আজিজ। এখানে উপবিষ্ট আছেন আমাদের এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলরগণ, আছেন ট্রেজারার, আছেন রেজিস্ট্রার এবং ডিন, পরিচালক এই হাসপাতালের, বিভিন্ন স্তরের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, নার্সবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জুলাইকে যেভাবে দেখেছেন সেটা আপনারা সবাই বিভিন্নভাবে নিজেরা এর অংশ হয়েছেন। নিজেদের চোখের সামনে এই শাহবাগ ছিল একটা হট স্পট, সেখানে থেকে মেডিকেল ইউনিভার্সিটি ছিল একটা হট স্পট, দেখেছেন। এটাকে আমি সৌভাগ্যবান বলবো এই কারণে যে জুলাইকে আমি দেখেছি আপনাদের মতো এই রাজপথ থেকে, আবার আমি দেখেছি এমন একজন মহীয়সী নারীর সংস্পর্শে থেকে, যেটা অনেকেরই সৌভাগ্য হয়নি। প্রতিদিন, প্রতি মুহূর্তে সেই সময় আমাকে প্রধান চিকিৎসক হিসাবে, মূলত 18 সালের পর থেকে আমাকে ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত হতে হয়েছিল, কিন্তু যখন উনি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন সে সময় আমাকে এখানে ওনাকে মেডিকেল বোর্ডে আসতে দেওয়া হয়নি। উনি বারংবার আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছেন আমাকে বোর্ডে ইনক্লুড করতে। একবার উনি ওনার লয়ার যিনি ছিলেন জয়নাল আবেদিন, উনি হাইকোর্টে রিট করেছিলেন যে অন্তত একজন মেম্বারকে যেন এখানে ইনকর্পোরেট করা হয়, অর্থাৎ আমাকে যেন এখানে নিয়ে আসা হয়। কিন্তু এই কর্তৃপক্ষ এবং তৎকালীন ফ্যাসিস্টদের দৃঢ়ভাবে প্রতিবাদ এবং তাদের বাধার কারণে উনি একজন নিজের চিকিৎসককে এর মধ্যে ইনকর্পোরেট করতে পারেননি। সেই থেকে শুরু, প্রতিদিন ম্যাডামের কাছে যেতাম, প্রতিদিন ম্যাডামকে আমরা সবাই রিপোর্ট দিতাম। আমি, প্রফেসর এজেএম জাহিদ, আমাদের এখানকার ডক্টর মামুন, আমরা এই তিনজন ছিলাম সার্বক্ষণিক যারা বাইরে থেকে ম্যাডামকে চিকিৎসার সাথে সম্পৃক্ত ছিলেন। আর এভার কেয়ারের যারা ডাক্তার ছিলেন তারা তো মেডিকেল বোর্ডে ছিলেনই, এর বাইরে যারা ছিলেন তারা মাঝে মাঝে আসতেন এবং যেতেন। প্রতিদিন ম্যাডাম আমাদের কাছ থেকে শুনতেন। ম্যাডামকে আমরা টেলিভিশন দেখতে দিতাম না, বিকজ এটা আমাদের নির্দেশ ছিল, কারণ উনি ওই দৃশ্যগুলো দেখলে অনেক আবেগপ্রবণ হয়ে যেতেন এবং উনি অনেক সময় সহ্য করতে পারতেন। উনি কার্ডিয়াক কেস ছিলেন এবং সেই জন্য আমাদের নির্দেশ ছিল যে ওনাকে যেন ওগুলো দেখতে দেওয়া না হয়, শুধু আমাদের কাছ থেকে শুনতে। এবং যখন ফ্যাসিস্ট পালিয়ে গেছে, সেই পালিয়ে যাওয়ার বর্ণনা এবং সংবাদটাও ওনাকে প্রথম দেওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। সেটার অনেক ভিডিও ক্লিপ হয়তো এখনো অনলাইনে কেউ কেউ দেখে থাকবেন বা দেখেছেন। তো সে সময় আমি
মূলত চরম নির্যাতনের সময়ও এই মহিষী নারীকে এত দৃঢ় থাকতে দেখেছি যে এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যে দিনের পর দিন একটা মানুষ শুধু বারবার ওনার কাছে বিভিন্ন রাষ্ট্রদূত, বিভিন্ন লোকেরা আমাদের মাধ্যমে খবর পাঠাতেন যে একটু কম্প্রোমাইজ করার জন্য। যে রাষ্ট্রটি দেশকে শেষ করে যাওয়ার জন্য এই ফ্যাসিস্টকে লালন পালন করেছিল, সেই রাষ্ট্রটিও অনেকবার চেষ্টা করেছে ওনাকে একটুখানি নতজানু করে, কারণ তারা বুঝে গিয়েছিল যে এই ফ্যাসিস্ট বেশি দিন টিকবে না। তারা চেয়েছিল ম্যাডাম যেন একটু হলো ওদের কাছে নতজানু হয়ে শুধুমাত্র ওদের কতগুলো শর্ত মেনে রাজি হন ইলেকশনে ওনাকে ক্ষমতায় নিয়ে আসা যাবে। উনি বারবার বলেছেন যে আমি মরে যাব, আমি কারো কাছে নাক খত দিয়ে ক্ষমতায় যাব না। এই সে মহিষী নারীর পাশে ছিল। এই যে দীর্ঘদিন একটা, আপনারা দেখেছেন যে এরশাদকে বলা হতো স্বৈরাচার। আমরা কিন্তু ফ্যাসিস্ট কথাটা এই প্রথম এস্টাবলিশড হয়েছে। এই যে ফ্যাসিস্ট একটা রাষ্ট্র, একটা দেশে কখন একটা ব্যক্তি বা মানুষ ফ্যাসিস্ট হয় সেটার ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে একটা ভয়াবহ রকমের ব্রুটাল একটা ব্যক্তিত্ব থাকতে হয়, যে ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে, পিছপা হবে না সে। তার সাথে যোগ দিবে প্রশাসন, তার সাথে যোগ দিবে পুলিশ, তার সাথে যোগ দিবে তার তৈরি দল। প্রত্যেকটা এই সংগঠন তার সাথে একই রকম ব্রুটাল আচরণ করলেই সে রাষ্ট্রে ফ্যাসিজম এস্টাবলিশ হয়। সেই জন্য তার পালায়নের আগে সে ফ্যাসিস্ট, এখনো সে ফ্যাসিস্ট হিসাবে সারা পৃথিবীতে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছে। এই যে জুলাইয়ের সময় আপনারা জানেন যে জুলাইটাকে আমরা কেন কিভাবে হলো, জুলাইটা তৈরি হয়েছে দীর্ঘদিনের মানুষের ভিতরের ক্ষোভ, দুঃখ, বেদনা, প্রতিবাদ লালন করতে 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 এক সময় আমাদের তরুণ প্রজন্মের হাত ধরে জুলাই বিস্ফোরিত হয়েছে। কিন্তু আমরা জানতাম যে কোনো না কোনো এক সময় জুলাইকে আসতে হবে, আসবে। অনেক সময় হতাশ হয়ে যেতাম, ম্যাডামকে বলতাম ম্যাডাম মাঝে মাঝে কষ্ট হয় বা ভাবি যে আমরা কি এই নির্যাতনের, এই অবিচারের, এই অন্যায়ের পতন দিতে পারবো না। ম্যাডাম কিন্তু বলতেন যে নিশ্চয়ই এক সময় এর পতন হবে। তখন আর মুখে বলতাম না, মনে মনে বলতাম যে ম্যাডাম আপনি বেঁচে থাকা অবস্থায় যেন অন্তত এই অন্যায়কারী, এই ফ্যাসিস্টের পতনটা আপনি অন্তত দেখে যেতে পারেন। আমাদের শেষ সান্ত্বনা হলো ম্যাডাম ওনার মৃত্যুর আগে এই ফ্যাসিস্টের চরম পরাজয়, ঘৃণার সাথে এই দেশ থেকে যে পালিয়ে গেছে, যেটা উনি প্রেডিক্ট করেছিলেন। এক বিভিন্ন জনসভা এখনো অনলাইনে আমি দেখতে পাই যে উনি বলেছিলেন যে এ কিন্তু একদিন পালিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি তাই হয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে। এখন আমাদের সামনে আমরা আমাদের যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, আমরা দেখেছি যে প্রথম যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি এই দেশে আসার আগে আমরা যখন ম্যাডামকে চরম সংকটময় মুহূর্তে চিকিৎসা করছি, উনি কিন্তু প্রতি মুহূর্তে যোগাযোগ হয়েছেন আমাদের সাথে, কথা প্রতি মুহূর্তে হচ্ছিল। এমনকি উনি যখন প্লেনে এসে নেমেছেন এয়ারপোর্টে সিলেটে, তখন আমার সাথে কথা হয়েছে যে আমি কি প্রথমে আম্মুর কাছে আসব নাকি আমি মিটিং এ যাব। ওখানে মিটিং থেকে উনি, কারণ এয়ারপোর্ট থেকে ওনাকে এভারকেয়ারে আসতে অনেকক্ষণ সময় লাগবে,
3বার 4বার আমার সাথে কথা বলে, আমার অবস্থা কি, আমি কি মিটিংয়ে থাকবো না বা এখানে আগে আসবো। আমরাও সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কারণ ওই সময় দুপুরে একবার ম্যাডামের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, তারপরে উনি আবার রিভাইভ করেছে। তো আমরা সবাই মিলে বলেছি যে মানুষ যেই গণস্রোতের মধ্যে দিয়ে আপনি আসছেন, আপনি তো 300 ফিট দিয়েই আসবেন, আপনি মানুষকে প্রথমে অ্যাড্রেস করে তারপরে আপনি হাসপাতালে আসেন। এই যে প্রতিনিয়ত একটা ফ্যামিলি তার টর্চারের মধ্যে দিয়ে গেছে। অনেকে আমার কাছে এসে বলে, স্যার 17 বছর আমরা নির্যাতিত হয়েছে ইউনিভার্সিটি, আপনারা নির্যাতিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, কিন্তু জিয়া পরিবারের ধারে কাছেও আপনাদের বঞ্চনা, নির্যাতন কিছুই নাথিং, কোনো তুলনাই হয় না। সবচেয়ে বেশি নির্যাতিত যদি কোনো ফ্যামিলি, পরিবার, ব্যক্তি হয়ে থাকে সেটা হচ্ছে জিয়া পরিবার। কিন্তু দেখেন, আপনাদের অনেকেই আমার মেডিকেল বোর্ড আছে, কিন্তু কারো অনেক সময় অনেক সাহস করে সত্যি কথা বলার সাহস আমি খুব কমই দেখেছি। কিন্তু আমি চোখে চোখ রেখে মেডিকেল বোর্ডে আমি সাংবাদিকদের সামনে মেটাকমেন্ট সত্যিকারে, যখন মেডিকেল বোর্ড প্রেস কনফারেন্স করেছে, আপনারা এখনো দেখতে পারেন যে আমি চোখে চোখ রেখে আমি সত্যি কথা বলেছি। আমি প্রতিটা মেডিকেল বোর্ডে যে প্রেস ব্রিফিং করতাম, তারপরে আমার পিছনে সংঘবদ্ধভাবে আমার গাড়ির পিছনে লেগে যেত 4টা 5টা সংগঠনের গাড়ি, আমাকে বাসা পর্যন্ত ফলো করা হতো। আমার চেম্বারে যেতাম, আমার চেম্বারে ছেলে বলতো, স্যার 2জন মনে হচ্ছে যে স্যার সিকিউরিটির লোকজন আসছে, বসে আছে, ওয়াকি টাকিতে কথা বলে। আমি কি বলি, বলছে স্যার বুঝি না, আপনার সম্বন্ধে খোঁজ খবর নিয়েছে। আমি বলি কি বলে, ঢুকতে চাই, নিয়ে যাবে? বলে তাও তো বলে না স্যার। কিছুক্ষণ পরে বলে, স্যার ওরা চলে গেছে। এই যে একটা মানুষকে প্রতিনিয়ত সাইকোলজিক্যালি টর্চার করে, এগুলি কিন্তু প্রতিনিয়ত নির্যাতন। আপনি 18 পরে যখন আপনার পিছনে ডিবি, ডিজিএফআই, আপনি জানেন যে এনএসআই, এরা আপনার পিছনে ঘুরছে। প্রতি মুহূর্তে ম্যাডামের বাসায় ঢুকতাম, ছবি তোলা হতো ক্লিক করে, আমাকে শুনে বলা হতো যে এফএমসি থেকে এন্টার্ড। যখন আমি বের হয়ে যেতাম, ছবি তুলে বলতো যে উনি বের হয়েছেন, গাড়ি পিছনে পিছনে। আপনারা ওই সময় আমি দেখেছি, একটা সময় আমরা 3 জন শুধু ম্যাডামের বাসায় যেতাম, আমি, প্রফেসর এজেডুল জাহিদ, আর এই যে এখানে কার্ডিওলজি মামুন। শেষ সময় অনেককে ডেকেও আমরা ম্যাডামের চিকিৎসার জন্য পাইনি। মানে একটা ইসিজি করব, একটা করব, কঠিন সময় পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? মৃত্যুর ভয়, ঘুমের ভয়, তুলে নিয়ে যাবে। তার মানে কি ওনার প্রতি ভালোবাসা ছিল না? ছিল। আর পুলিশ যে কি রূঢ় আচরণ করতো আমাদের সাথে, বের হয়ে যেতাম, ডালাগুলো গাড়ি চেক করবো। একদিন রাগ হয়ে প্রফেসর এজেডুল জাহিদ বলছেন, ম্যাডাম কি গাড়ির পিছনে, মানে ডালার পিছনে লুকায় আমরা বের করে নিয়ে যাব? আপনি আর অপমান করার রাস্তা পান না? বলে, স্যার আমাদের উপর নির্দেশ আছে। এইরকম আমরা দিনের পর দিন, এভরিডে। কাজে আপনাদের সংগ্রাম, ঐতিহ্যের কথা যখন আমি শুনি, আপনাদের টর্চারের কথা শুনি, তখন আমিও ভাবি যে এই দেশের সব মানুষকে টর্চার করেছে। আপনারা আপনাদের স্কোয়ারে টর্চার হয়েছে। তার বাবা তার সন্তানকে হারিয়েছে, ওয়াসিমের বাবার মতো তো ত্যাগ আপনারা কেউ স্বীকার করেন। আজিজের সন্তান একটা চোখে দেখে না, এরকম আহত 2 চোখে দেখে না, পঙ্গু হয়েছে, এরা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। সেটা আমাদের স্মরণ রাখতে হবে। আর এই ইউনিভার্সিটিতে আমি এসেছি, ইউনিভার্সিটি আমার কাছে নতুন নয়, কিন্তু অনেক বছরের গ্যাপে আমি অনেক কিছু চিনি না বা জানি না, বা অনেক কিছু আমাকে ভেবে চিন্তে করতে হয়। কিন্তু একটা ব্যাপারে আমি খুব আনকম্প্রোমাইজিং, সেটা হচ্ছে যে ফ্যাসিস্টের আমলে যারা দৃশ্যমান নির্যাতন করেছে, ফ্যাসিস্টের সময় যারা দৃশ্যমান অন্যায় করেছে,
যারা এখানে ছড়ি ঘুরিয়েছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আমাদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, নার্স, চিকিৎসকদের উপর অত্যাচার করেছে, কোনো অবস্থাতেই কোনোভাবেই তারা যেন কোনো সুবিধা, কোনো রকমের বেনিফিট তারা যেন ভোগ না করতে পারে, সেটা আপনাদের সবাইকে সচেতন ভাবে কাজ করতে হবে। আমরা তাই বলে এই না যে আমরা বৈষম্যকে প্রশ্রয় দেব, বৈষম্যকে আমরা প্রাধান্য দেব। আমরা জাস্টিস করতে চাই, সৎ পথে চলবো, সৎভাবে আমরা এই প্রশাসনকে চালিয়ে নিয়ে যাব। কিন্তু যে অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তাকে যেন সংবহিত হয়, এটা আমাদের নীতি হতে হবে। অর্থাৎ আমরা অন্যায়কারীকে কোনো প্রশ্রয় দিতে চাই না। আমি মনে করি প্রতি বছর আমাদেরকে এই জুলাই নিয়ে কথা বলতে হবে। আর আমরা যখন জুলাই নিয়ে কথা বলবো, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে যেন আমাদের কোনো ব্যক্তিগত বা সমষ্টিগত বা দলগত বিভেদের কারণে জুলাইয়ের আদর্শ, জুলাইয়ের যে চেতনা, সেটা যেন হারিয়ে না যায়। প্রতিনিয়ত সেই চেষ্টা থাকবে, সেই চেষ্টা করছে, সেই চেষ্টার মানে আমাদের মধ্যেই বিভিন্ন প্রান্তে সেই লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি আশা করব যে আমাদের এই জুলাইয়ের এই যে আজকের যে স্মরণ সভা, এই স্মরণ সভা আমাদেরকে উপলব্ধি করাবে যে ভবিষ্যতের দেশ কিভাবে চলবে। মনে রাখতে হবে যে কোনো অবস্থায় পৃথিবীর কোনো দেশে কেউ ফ্যাসিস্ট হয়ে বা স্বৈরাচার হয়ে ক্ষমতা টিকে রাখতে পারেনি, পারবে না। এবং আমার একটা জিনিস ভালো লাগে, যখন আমি দেখি যে আমাদের অনেক প্রশাসনের, অনেকের রাজনৈতিক নেতাদের কথাবার্তায় অনেক অপরিপক্কতা থাকলেও যার হাতে দেশ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার জেস্চার, তার চলাফেরা, অ্যাটিটিউড, সবকিছু কিন্তু আমাদেরকে আশান্বিত করে। আমাদেরকে মনে হয় যে অনেক বছর পরে আমরা একটা নেতৃত্ব সম্ভবত পেয়েছি। যদি এই নেতৃত্বটাকে আমরা ধরে রাখতে পারি, নার্চার করতে পারি, সহযোগিতা করতে পারি, তাহলেই সম্ভবত বাংলাদেশ ক্রমান্বয়ে সঠিক পথে ফিরে আসবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা কামনা করে আজকের বক্তব্য শেষ করছি।